নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আকাশবাণী শিলিগুড়ির পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। আজ আমাদের এই আড্ডায় আমি রঙ্গন রায় আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে আজ বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যাপিকা আবিরা সেনগুপ্ত মহাশয়া। নমস্কার ম্যাডাম। নমস্কার। আজ আমরা যে আলোচনা বা যে আড্ডা আপনাদের সামনে করব তার প্রধান বিষয়বস্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আগামী 22শে সেপ্টেম্বর তাঁর জন্মদিন। আপনারা জানেন যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করতে গেলে তার কোনো সীমা সংখ্যা নেই। ব্যোমকেশ রয়েছে বড়দা, তার ঐতিহাসিক গল্প উপন্যাস, তার অন্যান্য ছোট উপন্যাস, ছোট গল্প, বিবিধ জিনিস, এবং তিনি একজন চিত্রনাট্যকার, এটাও আমরা জানি। কিন্তু আজ আমরা আমাদের আলোচনাটাকে একটা অন্য দিকে, একটা অন্য আঙ্গিকে আনতে চলেছি। সেই বিষয়টি হলো, আমরা জানি বাংলা সাহিত্যের বিভিন্ন দিকপাল সাহিত্যিক যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা বাংলা সাহিত্যের পাঠক তারা জানি যে এদের তিনজনকে আমরা ত্রয়ী বন্দ্যোপাধ্যায় হিসেবে জানি। কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো বন্দ্যোপাধ্যায়, তাকে কেন আমরা সেই সম্মান, সেই গুরুত্বটা দিই না? যেখানে শরদিন্দু একজন গল্পখোর যারা আমরা, তারা শরদিন্দুকে ছাড়া ভাবতে পারি না। আমাদের সকলকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সেই গল্পের প্রকৃত রসটা দিতে পারেন। সকলে তার গল্পের সঙ্গে সমানভাবে একাত্ম হতে পারে, অথচ তাকে আমরা সেই সম্মান কিন্তু দিই না। তো এই বিষয়ে আপনার কি মত? দেখো, শরদিন্দু পাঠক আনুকূল্য প্রচুর ভোগ করেছেন। এখন তাকে নিয়ে গবেষণাপত্রের সংখ্যা কতটা বা কে কতটা তাত্ত্বিক আলোচনা করছে তার উপর যদি তার গোত্র এবং তার মান নির্ভর করে, তাহলে সেটা সব সময় পাঠকের আকর্ষণের বিষয়বস্তু আর থাকে না। এখন যে তিন বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, তারা বন্দ্যোপাধ্যায় উপাধিক বলেও একটা মিল আছে যে তাদের এক গোত্রভুক্ত করা হলো। কিন্তু দ্বিতীয়ত আরেকটা ব্যাপার কি বলতো, তারা না প্রায় সমসাময়িক। এখন শরদিন্দুও তাদের সমসাময়িক। এখন প্রশ্নটা দাঁড়ায়, যেটা আমি বুঝতে পারছি তোমাদের মূল জিজ্ঞাস্য, সেটা হচ্ছে তিনি গোত্রভুক্ত হচ্ছেন না কেন। এখন এক্ষেত্রে আমাকে একটু যদি ভেবে বলতে হয়, তাহলে আমার যেটা মনে হয়েছে আর কি, ধরো তারাশঙ্কর, বিভূতি এবং মানিক বন্দ্যোপাধ্যায় যে পর্বে বাংলা সাহিত্যে আসছেন, তারা এসে যেটা সৃষ্টি করছেন সেটা না একটা দিক নতুন করে নির্ণয় করতে শেখাচ্ছে। মানে সাহিত্য তো একটা নদীর মতো, তার নানা রকম বাঁক আছে। সেই বাঁকের বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন জনকে পথপ্রদর্শক হিসেবে দেখেছি। প্রথম পর্বে বঙ্কিমচন্দ্র সেই ভাবনাটাকে সম্পূর্ণ প্রায় পাল্টে নিজের মতো একটা নতুন ধরনের যে বর্ণন কৌশল সেটা নিয়ে আসছেন রবীন্দ্রনাথ। সেখানে ভীষণভাবে মনের ছায়া পড়ছে, অন্তর্মনের ছায়া পড়ছে। আবার যখন বিভূতিভূষণ, তারাশঙ্কর এবং মানিক বন্দ্যোপাধ্যায় আসছেন তাদের সাহিত্য সম্ভার নিয়ে, সেটা বাংলার জন্য খুব অরিজিনাল আমি বলবো। এবং এর আগে ঠিক এরকম সাহিত্য বাংলা সাহিত্যে আসেনি। মানে ধরো, এরা তো প্রত্যেকেই কল্লোল বা একটু কল্লোল পরবর্তী। একজনকে তো আমরা জানি বিলেটেড কল্লোলিয়ান বলেই অভিহিত করা হয়। কিন্তু জীবনকে এই তিনজন বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখিয়েছেন, এর আগে আমরা ঠিক জীবনকে সেভাবে দেখতে অভ্যস্ত হইনি। ধরো, আমি যদি তারাশঙ্করের কথা বলি, তারাশঙ্কর রাঢ়ের গ্রামকে, তার অন্তজ জীবনকে, তার লৌকিক সংস্কার, বিশ্বাস, তার মধ্যে যে ভীষণ রকমভাবে প্রবৃত্তির তাড়না আছে, সেটাও যে জীবন, আমার শিষ্ট ড্রয়িং রুম বিলাসী জীবনের বাইরে তার যে একটা অনন্ত প্রবাহ চলেছে, বাঙালি এর আগে এ জীবনকে দেখেনি। তো সুতরাং যখন হাঁসুলিবাগ এলো, এবং হাঁসুলিবাগের পরবর্তীতে, বা যদি আমি উপন্যাসের কথা ছেড়ে শুধু ছোট গল্পের কথাই বলি, ধরো নারী ও নাগিনী,
বেদেনির শেষ যে সংলাপটা বেদেনি বলছে, তার প্রাক্তন স্বামী পুড়ে মরে যাচ্ছে, সে খ্রিস্টবেদের হাত ধরে পালাচ্ছে এবং বলছে বুড়োটা পুড়ে মরুক বা মরুক পুড়া বুড়া। এই যে জীবনের তীব্র সংরাগ, শুধু বাঁচবো বলেই, বেঁচে থাকতে চাই বলেই আমি বাঁচছি, সেখানে খুব একটা হিতাহিত জ্ঞান, নীতিজ্ঞানের বাড়বাড়ন্ত উন্নাসিক মানসিকতার কোনো ছায়া নেই। এ জীবনটাকে বাঙালি এর আগে দেখেনি। সে চিনতে শিখল, শিষ্ট বাঙালি জানতে শিখল যে এই ড্রয়িং রুমের বাইরে, এই ছায়া সুনিবিড় শান্তির নীড় মার্কা গ্রাম জীবনের যে ইউটোপিয়ান ধারণা, তার বাইরে একটা বাংলা বেঁচে আছে। তো সেজন্যে তিনি একটা আলাদা পথের সন্ধান দিলেন। আমি বলবো বাংলার আঞ্চলিকতা বাদের শুরু হলো তারাশঙ্করের হাত দিয়ে, যে জীবনের তীব্র আকুতি আমরা তার গল্পে উপন্যাসে দেখি। আবার যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, প্রান্তিকতা রয়েছে, কিন্তু সেখানটায় না আমি এত নিষ্পৃহতা এই পর্বে, মানে কল্লোল পর্বে কেউ দেখায়নি, কিন্তু মানে কল্লোল পর্বে প্রান্তিক জীবন বারবার উঠে এসেছে। রবীন্দ্রনাথের বিরোধিতায় তারা কল্লোলীয়রা প্রান্তিক জীবনকে তুলে ধরেছে, কিন্তু সেখানে কোথাও একটা মধ্যবিত্ত মূল্যবোধ দিয়ে তাদের বিচার করবার প্রবণতা, তাদের প্রেমেন্দ্র মিত্রের শুধু কেরানি, তার মধ্যে আমরা দেখতে পাই মধ্যবিত্ত জীবন। আমি বলছি একেবারে প্রান্তিক জীবন, ধরো কয়লাকুঠি শৈলজানন্দে, সেখানে হচ্ছে আমরা প্রান্তিক জীবনকে দেখি, তার পেছনে যিনি লিখছেন তিনি যে একজন শিষ্ট মানুষ, তিনি যে লেখাপড়া জানা মানুষ, এবং তিনি যে সেই চোখ দিয়ে প্রান্তিক জীবনকে দেখছেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে আমরা পদ্মা নদীর মাঝি পাই, এবং যখন সেই কুবেরকে আমরা দেখি অবলীলায় সে হোসেন মিয়ার পকেট থেকে টাকা চুরি করছে এবং অনবরত এই ভয় পাচ্ছে আমাকে বুঝি এই জেলে যেতে হয়, এবং তার সঙ্গে কপিলার যে সম্পর্কটা, সব মিলিয়ে এই যে জীবনযাপন শৈলী, তাকেও যে এমনভাবে দৃশ্যায়িত করা যায় বা লিখে বলানো যায়, পাঠকের সামনে তুলে ধরা যায়, আমরা প্রতি মুহূর্তে শিহরিত হয়। এবং আমাদের যেটা চিরাচরিত সূচিবোধ, হ্যাঁ, আমাদের কোথাও যেন একটা সূচিবোধে বাদে এরকম করলো, এ বাবা, এই যে ব্যাপারটা একেবারে সম্পূর্ণ নিষ্পৃহ দূরত্বে থেকে তাদের জীবন সংগ্রাম, তাদের মতো ভাবনা চিন্তা, তাদের চাওয়া এবং পাওয়াকে তাদেরই ওই অপরিসর সংকীর্ণ কর্দমাক্ত ভূমিতে দাঁড়িয়ে দেখানো, সেটা মানিক যেমন প্রথম পর্বে করলেন, ওর দ্বিতীয় পর্বে যেটা এলো সেটা হচ্ছে সাংঘাতিক একটা রাজনৈতিক দৃষ্টিকোণ। ছোট গল্পগুলোতে তো খুব বেশি পরিমাণেই আছে। প্রথমে যেমন ছিল ফ্রয়েডীয় চিন্তাভাবনা, হ্যাঁ চিন্তাভাবনা, তারপরের দিকে হলো না মার্ক্সীয় চিন্তাভাবনা, এবং সেটাতে যে প্রান্তিক জনজাতির সংঘবদ্ধ একটা অধিকারের প্রশ্ন আসছে, সে যে অনেক কিছু করতে পারে। ধরো হারানের নাচ জামাইতে যে ঘটনাটা ঘটছে, যে আমি নিজের মেয়েকে আমার আন্দোলনকারী যে মূল নেতা তার সঙ্গে এক ঘরে একত্র বসবাস করতে দিচ্ছি আন্দোলনের স্বার্থে। আন্দোলন এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ভাবনাটা আমাদের ভাবতে বাধ্য করা হচ্ছে যে আন্দোলন এরকম হয়, এতটাই তার তীব্র গতি হয়, এমনটাই তার লক্ষ্য হয়, যে তার জন্য আমি আমার ব্যক্তি জীবনকে এক কথায়, আমার সামাজিক মূল্যবোধকে এক কথায় উপেক্ষা করে যেতে পারি শুধু আন্দোলনের স্বার্থে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় একবারও আন্দোলনের নামটা উচ্চারণ করেননি, অথচ বুঝিয়ে দিলেন কোন আন্দোলনের কথা বলছেন। তো এটা বাংলা সাহিত্যে একেবারে নতুন ছিল। এবার যদি বিভূতিভূষণ বলবো বিভূতিভূষণের মতো সাহিত্যিক এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে আসেনি, যে চৈতন্যবোধে দীক্ষিত হয়ে বিভূতিভূষণ পথের পাঁচালী লিখলেন, যে চিরন্তন পথিককে বাংলা পাঠকের বুকে তিনি স্থাপন করলেন, যে দেখার চোখ উন্মোচন করলেন, সেটা তো এখনও মনে হয় এখনও যারা লেখালেখি করছেন তাদের কাছে চরম রকমের শিক্ষণীয়। তবে আমার মনে হয় না বিভূতিভূষণকে অনুকরণ করা যায় না, কারণ যায় ইদানিং বেশ কিছু লেখকরা তার রচনা শৈলীকে অনুসরণ করছেন, তবে না করাই ভালো। আমি না করাই ভালো, কিন্তু এই সবের মধ্যে যে প্রধান বিষয় আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবার মূল কথা হচ্ছে এই তিনজন না এত অন্য রকমের তিনটে ধারার আমাদের জন্ম দিলেন, যার মাঝখানে একটা ত্রিভুজ তৈরি হলো, তিনজনে তিনটে দিকের সন্ধান দিলেন। এখন শরদিন্দু এমন নতুন কোনো দিকের সেই অর্থে সন্ধান দেননি, বরঞ্চ তিনি একটা প্রচলিত পন্থায় হেঁটেছেন, কিন্তু তার মতো করে হেঁটেছেন। এখন প্রচলিত পন্থায় হাঁটা মানেই যে
তিনি বিশিষ্ট নন এটা আমি মনে করি না। ধরো তিনি ঐতিহাসিক গল্প লিখলেন, তিনি যদিও এটাকে বলছেন ইতিহাসগন্ধি গল্প, হ্যাঁ সেটা লিখলেন। এর আগে আমরা ঐতিহাসিক রচনা যে পাইনি তা নয়। ধরো বঙ্কিমচন্দ্র পেয়েছি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে পেয়েছি, কিন্তু শরদিন্দু আনলেন একটা ভিন্ন রস। বাঙালি গবেষক বা সমালোচকেরা কি সেই দিকটায় ঠিক মনোযোগী হননি? তাদের মনে হয়েছিল যে আমরা তো এর আগে ইতিহাস পেয়েই গেছি, নতুন পথের সন্ধান আসেনি। কিন্তু তারা তো সেটাকে ঐতিহাসিক রূপকথাও বলেছেন। হ্যাঁ, বলেছেন অনেক ক্ষেত্রে, কিন্তু আমি সবাই হয়তো এই কথা বলেন না, কেউ কেউ বলেছেন। আর শরদিন্দুও খুব জোর খাটিয়ে কথা বলেননি আমি নিরঙ্কুশ ইতিহাসই রচনা করছি এবং ইতিহাসের প্রতি আমাকে ভয়ঙ্কর রকমভাবে নিষ্ঠ থাকতেই হবে। তিনি তো বলেছেন হিস্টোরিক্যাল ফিকশন। হ্যাঁ, তিনি বলেছেন ইতিহাসগন্ধি, এবং তার জন্যে যতটা সততা দেখানোর প্রয়োজন শরদিন্দু ঠিক ততটাই সততা দেখিয়েছেন। যে পরিমাণ পরিশ্রম এবং পড়াশুনো করে তিনি তার ইতিহাসমুখী গল্পগুলিকে লিখেছেন, তাতে আমরা বলতে পারি ইতিহাসের মধ্য দিয়ে আমরা যদি একটা কঙ্কাল পাই, তিনি যথোপযুক্ত জায়গায় সেখানে মাংস, মজ্জা, চামড়া সমস্ত যোগ করে শুধু একটা শরীর তৈরি করেছেন তা নয়, একটা সময়কে আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা আমরা তুমি সন্ধ্যার মেঘের মধ্যে দেখতে পাই। শুধু তুমি সন্ধ্যার মেঘ কেন, ধরো কালের মন্দিরা, গৌড় মল্লার, তুমি সন্ধ্যার মেঘ নিয়ে বলবার, হ্যাঁ কহেন কবি কালিদাস, তারপরে ওর যে ছোট গল্পগুলো, হ্যাঁ চুয়াচন্দন, অমিতাভ, রক্ত সন্ধ্যা, তারপরে হচ্ছে মৃৎপ্রদীপ, বিষকন্যা সেই অর্থে আমি বলবো ঐতিহাসিক ফিকশন সম্পূর্ণই। তার কারণ এরকম কোনো বিষকন্যার অস্তিত্ব ইতিহাসে নেই, কিন্তু ওই যে বাস্তব চিন্তা ভাবনা, ঐতিহাসিক তথ্য, এর মাঝখানে একটা হাইফেন থাকে। তো বিষকন্যা ওই হাইফেনের উপর দাঁড়িয়ে আছে, এবং বিষকন্যা গল্পটা সম্বন্ধে রাজশেখর বসু এরকম বলছেন যে আপনি এরকম গল্প অনেক লিখুন। আমি নার্সিংহোমে রয়েছি দিল্লিতে, তখন এ জাতীয় গল্প পড়ে যন্ত্রণা ভুলেছি। তার মানে এটা তো মাথায় রাখার দরকার, একটা লেখা একজন ভীষণ বিদগ্ধ মানুষ রাজশেখর বসু তার যন্ত্রণা উপশমের কাজ যদি করে থাকে, তাহলে সে গল্পটা কি শুধু গল্প, সেটা মনের ওষুধ। যদি একটু আমরা ভাবনা চিন্তা করে দেখি যে দেখো শরদিন্দু যখন গল্পগুলো লিখছেন তখন কিন্তু উপনিবেশকাল, মানে ওর গল্পগুলো যখন লেখা শুরু হচ্ছে, উনি উপনিবেশ উত্তরকালেও লিখেছেন, উপনিবেশ যখন চলছে সেই সময়কালেও লিখেছেন। তুমি যদি শরদিন্দুর গল্পগুলো দেখো, আমার যেটা পড়তে গিয়ে বারবার করে মনে হয়েছে, বাঙালির জাতীয়তাবোধ জাগরণ করবার একটা প্রচেষ্টা বারংবার ওর উপন্যাসের মধ্য দিয়ে, ওর গল্পের মধ্য দিয়ে, মানে মূলত ওর সাহিত্য কীর্তির মধ্য দিয়ে পাই। ব্যোমকেশ বক্সীর মধ্যে সেটা পাওয়া যায়। হ্যাঁ, আদিম রিপু। হ্যাঁ, না আমি ইতিহাসের কথা এই কারণে বলছি, তার কারণ ওই উপনিবেশ পর্ব বা 19 শতক এমন একটা সময় যে সময় বাঙালি ঘুরে দাঁড়াচ্ছে। 30-এর দশক থেকে যদি আমি বলি যে শরদিন্দু মানে সরাসরি লেখালেখি করছেন, ভালোভাবে লেখালেখি করছেন, তো সেই পর্বে বাঙালির একটা নবজাগরণ তো চলছিলই। উনি ওর ইতিহাস পড়াশুনো দিয়ে বারবার করে ফিরিয়ে আনছেন যে বাঙালি চিরকালই ছিল, বাঙালির অস্তিত্ব ছিল, এবং বাঙালি চিরকালই নিজের যে বৈশিষ্ট্য সেটা বজায় রেখেছে। ধরা যাক আমি গৌড় মল্লার উপন্যাসটার কথা ধরি, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস পড়ে উনি খুব উদ্দীপ্ত হয়েছিলেন, ওনার মনে হয়েছিল একটা কিছু লেখার দরকার। তো হয় না, লেখককে ভীষণভাবে তাড়িয়ে বেড়ায়, তো সেই তাড়িয়ে বেড়ানোর জন্য উনি গৌড় মল্লার লিখলেন, শশাঙ্কদেব, তার পুত্র মানবদেব, এবং তারপরে অংশটা শরদিন্দুর কাল্পনিক সৃষ্টি। এবং এই যে বজ্রদেবের অংশটায় এলেন, আমরা দেখলাম বজ্রদেব সিংহাসন পাওয়ার পরে তার যেটা মনে হলো যে এই বিষপ্রয়োগে হত্যা ইত্যাদি এই হীনতা আমার নয়। তার কারণ সম্ভবত বজ্রদেবের শরীরে আমরা বিশুদ্ধ আর্য রক্ত দেখি না। উত্তরবঙ্গ, যেটাকে আমরা প্রাগজ্যোতিষপুর বলছি, প্রাগজ্যোতিষপুরের যে জনজাতি, তাদের একটা বিমিশ্রণ লক্ষ্য করি, এবং এই দুটি জাতির মিশ্রণে যে পরবর্তীকালে বাংলা বা বাঙালির জাতিসত্তা গড়ে উঠবে, তার প্রথম সূচনা বোধহয় আমরা বজ্রদেবের মধ্য দিয়ে পেলাম। এবং সেই বজ্রদেব গ্রহণ করছেন এবং তারপরে পরিত্যাগ করছেন। এই ত্যাগী
এই সমস্ত কিছু পেতে পারি অথচ ত্যাগ করতেও পারি অবলীলায়, শুধুমাত্র মানবিকতার স্বার্থে, মানবত্বের স্বার্থে, এই যে মানবিক উন্নয়নটা, সেই মানবিক উন্নয়নটা একজন আদিম বাঙালির মধ্য দিয়ে শরদিন্দু দেখিয়ে দিয়ে গেলেন। সেখানে প্রমাণিত হলো বাঙালি চিরকাল মহৎ ছিল, বাঙালির মধ্যে ক্ষুদ্রতা নীচতা ছিল না। সে গ্রহণ করতে জানে, কিন্তু সেই গ্রহণের মধ্যে যদি বিষ মিশে থাকে তাহলে সে তার পরিত্যাগও করতে জানে। আর যদি তুমি সন্ধ্যার মেঘের কথা বলো, সে তো বাঙালিই বাঙালি। তার কারণ এই উপন্যাসটা লিখবার জন্যে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ওকে বারবার করে অনুরোধ করেন, বলেন যে তুমি গৌড়মল্লারে কতটুকু ঐতিহাসিক তথ্য পেয়েছো, আমি তোমাকে এতগুলো ঐতিহাসিক তথ্য দিচ্ছি যে পাল বংশের কিছুটা তোমার জানা আছে, তুমি জানো যৌবনশ্রীর সঙ্গে বিগ্রহ পালের বিয়ে হচ্ছে এবং সেই বিয়ের ঘটকালি করে দিচ্ছেন অতীশ দীপঙ্কর। তো এতগুলো তথ্য তোমার জানা আছে, তুমি এবার যৌবনশ্রী শুরু করো। মানে তিনি নাম পর্যন্ত দিয়ে দিয়েছিলেন যে যৌবনশ্রী শুরু করো। যাই হোক, পরে তুমি সন্ধ্যার মেঘটা নাম দিয়ে, তুমি সন্ধ্যার মেঘ নাম দিয়ে শরদিন্দু লেখেন। শরদিন্দু যেটা করতে পারতেন সেটা হচ্ছে অতীশ দীপঙ্করের জীবনকে আরেকটু বিস্তৃতভাবে বলতে পারতেন। সমস্যাটা যেটা হলো সেটা হলো তিনি যৌবনশ্রী এবং বিগ্রহপালের প্রেম এবং বিয়েটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেললেন, যার ফলে উপন্যাসটা প্রেমের উপন্যাস হয়ে গেল। হ্যাঁ, এটা তো ওর স্বাভাবিক একটা প্রবণতা। এবং সেটাকে দেখো, মানে বাঙালি যে প্রেমের কবিতা পড়তে ভালোবাসে এবং প্রেমের সাহিত্য পড়তে ভালোবাসে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। না হলে আমরা অসামান্য বৈষ্ণব পদাবলী তো আমরা মোটেই পাই না। এবং কথিতই আছে যে প্রত্যেক বাঙালির জীবনে একটা না একটা প্রেমের কবিতা রচনা করে। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ তো 4 অধ্যায়েও আদতে বিপ্লবের আড়ালে একটা অসমাপ্ত প্রেমই দেখালেন। তো অতএব প্রেমকে আমরা অস্বীকার করতে পারি না। এবং প্রেমের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রধান প্রবণতাই ছিল প্রেম এবং মিলনান্তক। তাছাড়া ওর কালের মন্দিরা উপন্যাসটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, ধরো উনি শুরু করেছেন যে সময়, বলছেন আমার তখন 39 বছর বয়স, আর শেষ করছেন যখন, তখন মাঝখানে 11 বছর পার হয়ে গিয়ে, এবং সেখানেও আমরা একটা মিলনান্তক পরিণতি দেখি। যদিও উনি কালের মন্দিরা প্রসঙ্গে বলেছেন, আমি ওই হেথা আর্য, হেথা অনার্য, হেথা হে দ্রাবিড় চীন, এই যে বহু জাতিতে মিলিত ভারতবর্ষের একটা সংঘবদ্ধ রূপ আমার চোখের সামনে ছিল, তাকেই প্রাচীন ইতিহাস ধরে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছি। আর তুমি সন্ধ্যার মেঘের ক্ষেত্রে যেটা বলছিলাম যে যৌবনশ্রীর সঙ্গে বিগ্রহপালের প্রেমেই ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গেল। অতীশ দীপঙ্কর অনেক বেশি আমাদের কাছে মানে কৌতূহলের বিষয় ছিল যে অতীশ দীপঙ্কর কি করলেন, বা অতীশ দীপঙ্কর এর আগে কি করেছিলেন, সেই জায়গাটায় উনি একটু নীরব থাকলেন। আর পরবর্তীকালে আমরা দেখেছি সন্মাত্রানন্দ যখন নাস্তিক পণ্ডিতের ভিটা লিখলেন, তখন সেই রেফারেন্স সন্মাত্রানন্দও আনছেন যে আমি তুমি সন্ধ্যার মেঘ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেখানটায় প্রাণিত হয়েছি, যেখানটায় উনি থেমেছেন তারপর থেকে তিব্বতে যাওয়ার অংশটাকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। অতএব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উত্তরকালকেও প্রভাবিত করেছেন। ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা যেটা, তারা 3টে ভিন্ন পথের সন্ধান দিয়েছিলেন। আর শরদিন্দুর ক্ষেত্রে যেটা হলো, শরদিন্দু ঠিক নতুন পথ না, যেহেতু এই ঐতিহাসিক উপন্যাস রচনার সূত্র ধরেই বাংলায় খাঁটি প্রকৃত উপন্যাসের সূচনা হচ্ছে বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে, সুতরাং সেটা হয়তো আমাদের এই যে নকশাটা, এই যে প্যাটার্নটা, সেটা আমাদের কাছে খুব পরিচিত ছিল। কিন্তু তিনি যে অংশগুলোকে তুলে আনলেন ঐতিহাসিক উপন্যাসের মধ্য দিয়ে, সেটা কিন্তু আমাদের ঠিক জানা ছিল না। মানে ওর নিজস্ব যে ভালোবাসার জায়গা, সৃষ্টির জায়গা, সেটা তুমি দেখবে খ্রিস্টপূর্ব 16 শতাব্দী, 16 মহাজনপদ, সেখান থেকে 7ম 8ম শতাব্দী পর্যন্ত, মানে পাল রাজাদের আমল, সেন রাজারা শুরু করছেন, এই পর্ব থেকেই মোটামুটি ওর যে বিস্তার, এবং সেটা একেবারে প্রাচীন ইতিহাস। এবং সেই প্রাচীন ইতিহাসের সম্বন্ধে আমরা শুধু ইতিহাস বইতে পড়ি। আমরা এটুকুনি জানি যে সমুদ্রগুপ্তের স্বর্ণমুদ্রায় বিনা বাদনরত সমুদ্রগুপ্ত ছবি আমরা খোদিত দেখতে পাই, বা এটা শুনেছি, আমরা উত্তর লিখেছি। কিন্তু সেই সমুদ্রগুপ্তকে উনি একদম ছোট্ট শিশু সমুদ্রগুপ্ত বানিয়ে দিলেন, এবং রক্তমাংসের সমুদ্রগুপ্ত, যে পট্ট মহাদেবীর কোলে থাকে এবং যাকে নিয়ে পট্ট মহাদেবী দুর্গে আগুন লাগলে পরে চন্দ্রগুপ্তের সঙ্গে একসাথে পালিয়ে যায়।
এই যে নতুন সমুদ্রগুপ্তকে আমরা পেলাম, এই যে অন্যরকম এক চন্দ্রগুপ্তকে পেলাম যে তার নিজের স্ত্রীর প্রতাপে অনবরত কোণঠাসা হতে হতে কোথাও গিয়ে হেরে যাচ্ছে, কোথাও তার যে পুরুষতান্ত্রিক যে অহং সেটা কোথাও আঘাত পাচ্ছে। এই যে রক্তমাংসের চন্দ্রগুপ্ত ইতিহাসের পাতা থেকে আমাদের সামনে উঠে আসছে। এই যে আমরা কুমার দেবীকে পাচ্ছি, যাকে কেবলমাত্র লিচ্ছবি কুমারী হিসেবে আমরা বা মা সমুদ্রগুপ্তের মাতা রাজমাতা হিসেবে আমরা জেনেছি, তার মনেও যে দুঃখ ছিল, ক্রোধ ছিল, তার মনের মধ্যেও যে তার সপত্নী সম্বন্ধে বেদনা ছিল, এই রক্তমাংসের অনুভূতি দিয়ে তো আমরা এর আগে বুঝিনি, জানিও নি। যখন ধরো পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো লিখছেন, তখন সুনীল গঙ্গোপাধ্যায়কে ঐতিহাসিকরা বলেছেন যে আমরা এতকাল ধরে এত ইতিহাস রচনা করে এসেছি, কেউ পড়েনি 19 শতক, আর তুমি যেই প্রথম আলো লিখলে লোকে টাপাটাপ পড়তে শুরু করে দিল। তো এইটা হচ্ছে লেখকের মুনশিয়ানা, যে তিনি একাডেমিক বিষয়বস্তুকে তার কলম এবং তার মনের জোরে এমন জায়গায় দাঁড় করান যে আমি সেই ইতিহাসই পড়ি, কিন্তু সেই ইতিহাস আমার চোখের সামনে চলচ্চিত্রের মতো উঠে শুধু আসে নয়, তার সঙ্গে আমাকে এমনভাবে সংযুক্ত করে যে আমি বুঝি যে আমি এরই উত্তরকালীন সন্তান, আমার সঙ্গে এর একটা যোগাযোগ আছে, নিবিড়তম যোগাযোগ আছে। আমি কোনোভাবে মানব সভ্যতার এই ধারাকে অস্বীকার করতে পারি না। এভাবে যদি শরদিন্দুকে ভাবা যায়, তাহলে শরদিন্দুর কৃতিত্ব কোথাও তো খাটো হয়ই না, বরঞ্চ শরদিন্দু আমাদের কাছে অনেক বেশি আলোকিত হন যে তিনি আমাদের যে জাতিসত্তা, সেই জাতিসত্তাকে নতুন করে চিনতে শেখান। কারণ তখন তো বাঙালি তৈরি হয়নি। বাঙালি বলতে তখন আমাদের কাছে আমরা গোটা প্রাগজ্যোতিষপুর অংশ, তার আগে বিহার এবং প্রাগজ্যোতিষপুরের মধ্যে আসামও পড়ে যাচ্ছে, হ্যাঁ, বঙ্গ, গৌড়, এই পুরো অংশটা নিয়ে যে জনজীবন, সেই জনজীবনের মধ্য থেকেই কোনো একদিন পরবর্তীকালে বাঙালি তার সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে আত্মপ্রকাশ করবে। তার আগে তুর্কি হানাদারেরা তার জীবন অতিষ্ঠ করে দেবে। কিন্তু আমি যে সেই, আমারও যে জন্মান্তর ছিল, আমি যে সেই জন্মান্তরিত বাঙালি, সেইটা শরদিন্দু বারংবার আমাদের বুঝিয়ে দেন। আমরা কি সেদিকটা একটু বোঝবার চেষ্টা করেছি? আমাদের মানে ব্যাপারটা এরকম হয়েছে যে এটা হিস্টোরিক্যাল ফিকশন পড়ছি, পড়ে চমৎকার মজা লাগছে, কিন্তু শরদিন্দুর পড়াশুনোর মাপমানটা যদি ভাবা যায়, তাহলে দেখা যাবে কি প্রচণ্ড পরিশ্রম করে, কি প্রচুর পড়াশুনো করে সেই ফাঁকগুলো, ইতিহাসের ফাঁকগুলো শুধু ওর কল্পনা দিয়ে উনি ভরাট করেছেন, কিন্তু বাকিটা কিন্তু সম্পূর্ণ পড়াশুনো নির্ভর। একটা মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে আজকালকার দিনের ঐতিহাসিক উপন্যাস যারা লেখেন, তারা পেছন দিকে একটা খুব মোটাসোটা গ্রন্থসূচি দেন। এটা দেখে আমাদের যুগৎপৎ ভয় হয় এবং ভক্তি হয়, মানে সেই চোখে জল গায়ে কাঁটা দেয়। উনি ভয়টা আমাদের দেখাননি বলে কি আমরা খানিকটা তাকে তরল ভাবি, মনে মনে ভাবি যে এটার পেছনে কোনো পড়াশুনো ছিল না? তা বোধ হয় নয়। উনি যদি ওর ইম্পিরিয়াল লাইব্রেরি বা যেটা আমরা ন্যাশনাল লাইব্রেরি বলি, তার পড়াশুনোর গ্রন্থসূচিটা দিতেন, তাহলে শরদিন্দুকে আমরা নতুন করে ভাবতে বাধ্য হতাম এবং আমরা তাকে হয়তো ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মতো রাখতাম। আমার একবারও না এটা মনে হচ্ছে না যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্ত হওয়াটা খুব জরুরি ছিল শরদিন্দুর জন্য। শরদিন্দু একক হয়েই যথেষ্ট। যেটা বলছিলাম যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা সর্বজনগ্রাহ্য, তার মানে সবাই পড়তে পারে, আর যে জিনিস সবাই পড়তে পারে সেই জিনিসকে কি নস্যাৎ করাটা আমাদের সাহিত্যের পণ্ডিত সমালোচকদের মানে একটা স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে পড়ে। মানে এই জন্যই কি তাকে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বা সেই সম্মানটা দেওয়া হয় না যে একে তো সবাই পড়তে পারে, এরকম কি ব্যাপারটা? তোমার কথাটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে এরকম একজন কবি ছিলেন যিনি কবিতা লেখাটাকে এত সহজ বানিয়ে ফেলেছিলেন, যার ফলে সবাই কবিতা লিখতে শুরু করে এবং তারপর দেখা যায় সেগুলো রবীন্দ্রনাথের অনুকৃতি ছাড়া আর কিছুই হচ্ছে না। কারণ ওই সহজতাটা এক ধরনের ফাঁদ কিন্তু। অতএব আমরা যা সহজে পড়তে পারছি, যা মুখস্থ করতে পারছি, তার ভেতরে যে অন্তর্লীন চোরার টানটা রয়েছে, সেটাকে কি আত্মীকরণ করতে পারছি? যেটা পরবর্তী রবীন্দ্র সমসাময়িক উত্তরকালীন কবিদের, রবীন্দ্র উত্তরকালীন কবি কিন্তু প্রায় সমসাময়িক, সত্যেন্দ্রনাথ, করুণানিধান, তাদের জন্য যে সমস্যাটা তৈরি হয়েছিল, শরদিন্দুর পথে হেঁটে সেরকম ভুল ভাগ্যিস কেউ করেননি। কারণ শরদিন্দু যত সহজ, তার পেছনের পরিশ্রমটা ঠিক ততটাই কঠিন। হ্যাঁ, এবং শরদিন্দুই প্রথম কিন্তু আমার মনে হয় যে বাঙালিদের সাধু ভাষা পাঠ করার যে ভীতিটা সেটা কাটিয়ে দিয়েছিলেন। এইটা ওর যে ভাষা, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। মানে এত অসামান্য, অসাধারণ, দ্যুতিময় অথচ স্বচ্ছন্দ গতি এই ভাষার, যে আমি আদৌ সাধু ভাষা পড়ছি
না চলিত ভাষা পড়ছি, নাকি সাধু চলিতের মিশ্রিত একটা ভাষা পড়ছি, না কি পড়ছি তা নিয়ে আমাদের একবারও ভাবতে হয় না। কিন্তু যেটা পড়ছি তার মধ্য দিয়ে আমার কাছে ষোড়শ মহাজনপদের অজাতশত্রু সামনে এসে দাঁড়ান, আমার সামনে শিশু সমুদ্রগুপ্ত হামাগুড়ি দেন, আমার সামনে চন্দ্রগুপ্ত তার সমস্ত নিষ্ফল পৌরুষ নিয়ে এসে দাঁড়ান, আমি তার কালো মুখ দেখতে পাই। তো আমাকে বিশুষ্ক ইতিহাসের মধ্যে এরকম প্রাণ সঞ্চার করে যিনি দেখাতে পারেন, তাকে কোথাও বন্ধনীভুক্ত করবার প্রয়োজন আছে কি না, আমার তো এটাই মনে হয় না। মানে আদৌ কি দরকার আছে? আমরা শরদিন্দুর কাছ থেকে শিখলাম ইতিহাসের অভ্যন্তরের প্রাণকে কিভাবে খুঁজে নিতে হয়, কেমন করে খুঁজবো, কেমনভাবে পড়বো। এরপরে আমি যখন ইতিহাস পড়বো, মানে শরদিন্দু পড়ে যদি আমি মানে এনশিয়েন্ট ইন্ডিয়া পড়ি বা প্রাচীন ভারতের ইতিহাস পড়ি, তখন আমার একবারও মনে হবে না এরা শুধু শিলালিপিতে খচিত কতগুলো বাণী, এরা কেবলমাত্র সাম্রাজ্য বিস্তারের ইতিহাস। মনে হবে এদের ভেতরের দীর্ঘশ্বাস ছিল, এরা ব্যর্থ প্রেমিক ছিলেন, এদের হতমান পৌরুষ ছিল, এবং এদেরকে আমরা নিজেদের মতো মানুষ ভাবেই একদম 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 এরা মানুষ ছিল। হ্যাঁ, মাপে মানে আমাদের থেকে অনেক বড়, অনেক বেশি রাজকীয়, কিন্তু এরা মানুষ। এই মানুষকে মানুষ হিসেবে দেখার, ইতিহাসকে জীবন হিসেবে দেখার যে চোখ খুলে দিলেন শরদিন্দু। হ্যাঁ, আর ঐতিহাসিক বিবাহকে প্রেম হিসেবে দেখবার যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেটা শরদিন্দু আমাদের শেখালেন। সেটা শেখাটাই যথেষ্ট। এর থেকে আমরা এটা মানে এই জায়গায় এসে পৌঁছতে পারি যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তাকে যুক্ত না করলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা বাংলা সাহিত্যের কিছু যায় আসে না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে পাঠক যেভাবে গ্রহণ করে এসেছে, আগামীতেও একইভাবে করবে। তেমনটাই তো হয়ে আসছে, আর তেমনটাই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমরা যা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আরও প্রচুর কথা বলা যায়, আমরা সবাই জানি। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ ধরে শুনলেন আকাশবাণী শিলিগুড়ির পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিকের এই আড্ডা। আমাদের সাথে আজ বিশেষ অতিথিরূপে ছিলেন আনন্দচন্দ্র কলেজের অধ্যাপিকা আবিরা সেনগুপ্ত মহাশয়া। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আকাশবাণীর সকলকে, যারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে এসে বলবার। আর আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম রঙ্গন রায়। আকাশবাণী শিলিগুড়ির এই পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আপনারা ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।